দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল বৃত্ত। এই লাল বৃত্তটা আমাদের বাংলাদেশের পতাকার লাল বৃত্ত। আপনারা আরো দেখতে পাচ্ছেন এই লাল বৃত্তের চারদিকে কত মানুষ। এই শুধু মানুষ নয়, এরা হচ্ছে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, মুক্তির প্রতীক। এই যে ছবিটি দেখছেন, এটা একটা তৈলচিত্র। এই তৈলচিত্রটি যিনি আঁকিয়েছেন, আপনারা হয়তো অনেকেই এই ছবিটাকে দেখে থাকবেন, কিন্তু আমাদের এখন আমরা আস্তে আস্তে আরো নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছি একটি কথা লেখা আছে, আবহমান। এই যে হাতে লেখা আবহমান শব্দটি, এ থেকে এখন অনেকেই ধারণা করতে পারছেন যে এই তৈলচিত্রের শিল্পী কাইয়ুম চৌধুরী। এর বেশি আর কিছু বলার দরকার নেই। আজকে আমাদের করা আলাপের অতিথি কাইয়ুম চৌধুরী। আমি শিল্পী কাইয়ুম চৌধুরীকে শুধুমাত্র কাইয়ুম চৌধুরী বলতে পারছি না, আমি শুধুমাত্র তাকে বলবো কাইয়ুম ভাই। কাইয়ুম ভাই, আপনাকে আমাদের করা আলাপের এই স্টুডিওতে স্বাগত। আপনি যে আসতে পেরেছেন, এতে আমি খুবই আনন্দিত এবং আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই যে আপনি এখানে এসেছেন। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্যে, বিশেষ করে ৭১-এর মার্চ মাসের যে ঘটনাগুলো ঘটেছিল, আপনি পরে আপনার শিল্পের মধ্যে দিয়ে সেগুলো আপনি না, আরো অনেক শিল্পী সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা যে ছবিটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কিছু বলেন শুরুতে। আমরা যখন এই মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম, এটা তো ৬৯-এর আন্দোলন থেকেই শুরু। এবং একটা জিনিস, যারা ক্রিয়েটিভ পার্সন, ছবি আঁকে, কি কবিতা লেখে, কি গল্প লেখে, উপন্যাস লেখে, তারা কিন্তু তাদের এই যে নিজেকে প্রকাশ করার জন্যে সবচেয়ে আগে বেছে নেয় নিজের স্বদেশকে এবং স্বদেশের মানুষকে। এই যে স্বদেশের মানুষ এবং স্বদেশকে ভালোবাসার তাগিদে তারা তাদের কর্মক্ষেত্রে বেছে নেয়। শিল্পীদের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা যদি জয়নুল আবেদিনের ছবি দেখি, কামরুল হাসানের ছবি দেখি, কি সুলতানের ছবি দেখি, সেখানে তো সবসময় দেখি দেশ এবং দেশের মানুষকে। তো আমরা যখন নিপীড়িত হচ্ছিলাম পাকিস্তানিদের হাতে, তখন আমাদের মধ্যে একটা চেতনা কাজ করছিল যে না, এভাবে তো চলবে না, আমাদের এই সুন্দর দেশটাকে এরা তো নষ্ট করে দিচ্ছে। সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে, এবং প্রস্তুত করার জন্য আমাদের কি করা দরকার। আমরা তখন এই ছবি আঁকার মাধ্যমে এই জনগণকে বোঝাবার চেষ্টা করছিলাম। তো একটা জিনিস যেটা এখন বলতে পারি আর কি, গৌরবের সঙ্গে বলতে পারি, যে আমরা এই ৭১-এর মার্চে আমরা আর্টিস্টরা একটা প্রসেশন বার করেছিলাম জয়নুল আবেদের নেতৃত্বে। তখন আমাদের আর্টিস্টদের মধ্যে একটা সংগ্রাম পরিষদ হয়েছিল। আমি ছিলাম তার কনভেনার, মুক্তার বশিরের সঙ্গে আমরা নেতৃত্ব দিচ্ছিলাম। তো সেই সময় এই প্রসেশনে যখন বার করব, আমরা শিল্পীরা সবাই মিলে আমাদের আর্ট কলেজের হস্টেলে আমরা ফেস্টুন, ব্যানার এবং নানান এই প্রসেশনে যা যা লাগে আর কি, সেগুলো আমরা তৈরি করছিলাম, এবং সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রসেশনে গিয়েছিলাম। আমরাই প্রথম শিল্পীরা, আমরা সেই সময় মার্চে আমরা প্রসেশনে বেরিয়েছিলাম। আমাদের প্রসেশনের সামনে আমাদের কলেজের চারজন ছাত্রী ছিল, তাদের গলায় বড় করে লেখা ছিল, একজনের গলায় ঝোলানো ছিল সা, আরেকজনের গলায় ছিল ধি, আরেকজনের গলায় ছিল ন, আরেকজনের গলায় ছিল তা। স্বাধীনতা। আমরাই প্রথম উচ্চারণ করি যে আমাদের স্বাধীনতা ছাড়ার উপায় নেই। এটা জয়নুল আবেদিনের নির্দেশেই কিন্তু আমরা এই প্রসেশনটা বার করেছিলাম। আজকে যতই স্বাধীনতার ঘোষণা নিয়ে যতই বিতর্ক হোক, কিন্তু স্বাধীনতার ঘোষণা কিন্তু এই আর্টিস্টরাই প্রথম
আচ্ছা, কিন্তু আপনারা তো ছিলেন শিল্পী, আঁকেন ছবি, আর তো কিছু করেন না। শিল্পী মানে আমাদের দেশে কোনো তার কোনো কাণ্ডজ্ঞান ট্যান কিছু নাই, খালি বসে বসে ছবি আঁকে। তা আপনাদের এই রাজনৈতিক চেতনাবোধটা, এই নিপীড়নের প্রশ্ন আপনাদের মনে কেন আসলো? আপনারা মানে শিল্পীদের মনে, ফাইন আর্টসের শিল্পীর সংজ্ঞাটা কিন্তু বর্তমান বিশ্বে পাল্টে গেছে। আগে শিল্পীরা ছিল আত্মভোলা লোক, এই চুল দাড়ি নিয়ে একটা মানে ঝোলা কাঁধে নিয়ে তারা ছবি আঁকে, এই পর্যন্তই। কিন্তু এখনকার শিল্পীরা কিন্তু অত্যন্ত কন্ট্রাস্ট। ওই আগেই বললাম যে দেশকে ভালোবাসা এবং দেশের মানুষকে ভালোবেসে তারা কিন্তু ছবির জগতে প্রথম আসে, এবং সেইখানে যদি কোনো বৈষম্য দেখতে পায়, আঘাত দেখতে পায়, শিল্পীরা তখন সোচ্চার হয়। সেটা শিল্পী ছবির মধ্যে দিয়েও সেটা তুলে ধরে এবং তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে দিয়েও তারা সেটা প্রকাশ করতে চায়। এবং আমরা তখন কনসাসলি আমাদের এই প্রতিবাদটুকু জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ওই প্রসেশনটা আমরা করেছিলাম, এবং সেই প্রসেশনের মাধ্যমেই আমরা প্রথম জানান দিয়েছিলাম যে আমাদের স্বাধীনতা ছাড়া কোনো বিকল্প নেই। এমন কি হয়েছিল, ৭১-এর আগের কথা বলছি বা ৬৯-এর আগের কথা বলছি, পাকিস্তানের যখন রমরমা এই দেশের উপরে তাদের শাসন অত্যন্ত কঠোরভাবে তারা প্রয়োগ করছিল, তখন কি শিল্পীদের উপরে কোনো এমন কোনো কিছু দুর্যোগ নেমে এসেছিল কি শিল্পীদের উপরে, যে আমাদের ফরমাইশ মতো ছবি আঁকো, এটা করো, সেটা করো? সেটা প্রকাশ্যেই ছিল না, কিন্তু তারা একটা কালচার আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, পাকিস্তানি কালচার। যেমন আরবি হরফে বাংলা যেটা করেছিল, তারপরে আমাদের ছবি আঁকার ক্ষেত্রে এই যে একটা ইসলামিক ভাবধারা এটা থাকবে, এবং সেখানে আমাদের ওই নির্বস্তুক ছবি, এটাকেই তারা বেশি এনকারেজ করার চেষ্টা করতো, যে আমাদের যে একটা ঐতিহ্য আছে, আমাদের ছবির যে একটা ঐতিহ্য আছে, এই জিনিসটা তারা সবসময় স্বীকার করতে চাইত না। আমাদের বাঙালির যে বাঙালির যে ঐতিহ্য, সেটা তারা না করে তারা একটা ইসলামিক মানে ধারা এর মধ্যে তারা একটা পাকিস্তানি কালচার এটা এর মধ্যে দেবার চেষ্টা করছে। আচ্ছা, কিন্তু আপনারা কি তখন কোনো সময় ভাবতেন না, হ্যাঁ বাঙালি ঐতিহ্য আছে, তার মধ্যে তো আমাদের ধর্মটাও আছে, একটা আছে, ধর্মটাও ছিল, সবসময় ছিল, তো কিন্তু তারা ধর্মটাকে প্রাধান্য দিতে চেয়েছিল। ধর্ম তো আমরা তো সবসময় বাঙালি মুসলমান ধর্মভীরু ছিল সবসময়। যেমন আমি যখন আর্ট কলেজে ভর্তি হই, আমার বাবা তো অত্যন্ত ধর্মভীরু ছিলেন, এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সব কিছু করতেন। কিন্তু আমি যখন বললাম যে আমি আর্ট কলেজে ভর্তি হই, তিনি কিন্তু আমাকে বাধা দেননি এই হিসেবে যে ধর্মটা সবারই ব্যক্তিগত ব্যাপার। এটাকে নিয়ে রাজনীতি তখন কিন্তু মাথায় ছিল না আর কি। রাজনীতি মাধ্যমেই ভারত ভাগ হয়েছে, এটা ঠিক, কিন্তু ওইটাকে প্রাধান্য দিয়ে আমরা এগোতে চাইনি। আমাদের রাজনৈতিক সচেতনতা এসছে 1952 সনের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। যখন আমরা দেখলাম যে আমাদের মুখের ভাষা কেড়ে নিচ্ছে, তখন আমরা প্রতিবাদ মুখর হলাম। সেই সময়ও 1953 সনে ঢাকা আর্ট কলেজ থেকে যে প্রসেশন বেরিয়েছিল, যেটা আমরা প্রসেশনের নেতৃত্ব দিয়েছিলাম, সেই সময় আমাদের প্রয়াত শিল্পী রশিদ চৌধুরী একটা ব্যানার রেখেছিলেন। ব্যানারটা হচ্ছে একটা লোকের মুখে একটা লাল কাপড় দিয়ে বাঁধা, যে আমাকে বলতে দিচ্ছে না, 1953 সন থেকে। তো সুতরাং আমরা অত্যন্ত সচেতন ছিলাম যে আমাদের সংস্কৃতি কি, এবং সেই সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এবং আমরা এটা বিশ্বাস করতাম যে সংস্কৃতি ছাড়া আমাদের মুক্তির পথ নেই। এখনো পর্যন্ত আমাদের রাজনৈতিক ব্যর্থতা, আমি বলবো এটা আমরা শিখেছি, আমাদের মধ্যে এটা চারিত করেছিলেন জয়নুল আবেদিন, যে কামরুল হাসান, এরা যে সাংস্কৃতিক ঐতিহ্য ছাড়া রাজনীতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। এবং সেটার সেই পরিস্থিতিতে আমরা এখনো দেখছি যে আমাদের সংস্কৃতিকে
ফেলে রেখে রাজনীতি কোনোদিন এগিয়ে যেতে পারে আবার না। একই সঙ্গে ঠিক উল্টোটা বলা যায় যে রাজনীতিকে যথাযথ পথে চালিত করার জন্য আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রয়োজন আছে। ডেফিনেটলি আমি সেই কথাই দুটাই বলছি। দুই দিকে না, চলছে। সেই কথাই বলছি যে যে সংস্কৃতি ছাড়া রাজনীতি হয় না। হয় না আবার- এই কারণে যে সংস্কৃতি যদি না থাকে দেশপ্রেম থাকে না। কারণ সংস্কৃতি তো মাটি থেকে উদ্ভূত, মাটি তো কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। মাটি আমার, এবং মাটি আমাকে যা দিচ্ছে আমি তার বিনিময়ে কি দিচ্ছি, সেটা হচ্ছে মাটিকে ভালোবাসা, আমার দেশকে ভালোবাসা। এই দেশের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, তাহলে তো দেশের প্রেম যদি না থাকে, তাহলে আমি এগিয়ে যাব কি করে? সুতরাং সেইখানে সংস্কৃতির প্রয়োজনটা আমি মনে করি এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের রাজনৈতিকভাবে এগিয়ে যেতে হলে আমাদের সংস্কৃতিটাকে এগিয়ে নিতে হবে, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের সামাজিক সংস্কৃতি, কালচারাল সংস্কৃতি ছাড়া পূর্ণ হতে পারে, দেশজ পূর্ণ হতে পারে না, এবং এটার অভাবের জন্য আজকে আমাদের দেশের এই দুরবস্থা। এবং এই যে ধারণাটা, এটা শুধুমাত্র আপনার একার না, আপনার সেই সময় সমসাময়িক যারা আপনার সতীর্থ ছিল, যারা একসঙ্গে আপনারা কাজ করছে, সেই সময় অবশ্য ফাইন আর্টস কি তখন ইউনিভার্সিটির মধ্যে এসেছিল? তখন আলাদা ছিল, তখন আলাদা ছিল। সুতরাং ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এটা আলাদা ছিল, এটা তখন ডিপিআর আন্ডারে ছিল। ডিপিআর আন্ডারে ছিল। ফলে কিন্তু আপনাদের সঙ্গে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের সম্পৃক্ততা ছিল সবসময়। আমরা তো যখন আর্ট কলেজ তো 1948 সনে স্থাপিত হলো এখানে, সেই সময়ে এখানকার যারা ওই লেখকের মধ্যে যারা প্রধান ছিলেন, কবিদের মধ্যে যারা প্রধান ছিলেন, এবং অন্যান্য ক্ষেত্রে যারা প্রধান ছিলেন আর কি, তাদের সবার সঙ্গে কিন্তু আর্ট কলেজের একটা যোগাযোগ ছিল। এটা জয়নুল আবেদিনের জন্য আমাদের যে কোনো অনুষ্ঠানে এই সেই সময়কার যারা এই লেখক, এই গায়ক এবং কবি, তারা সবাই একত্র হতেন। এমনকি আমরা যখন আর্ট স্কুলের ছেলেরা যখন একটা বনভোজনে গেলাম, আমাদের সঙ্গে থাকতেন জসীমউদ্দিন সাহেব, থাকতেন আব্দুল আলিম, থাকতেন কানাইলাল শীল, থাকতেন তারপরে এই অন্যান্য যারা, মোহাম্মদ মনসুরউদ্দিন থাকতেন, তারপরে আব্দুল গনি হাজারি, এরা সবাই আমাদের সঙ্গে থাকতেন। তখন আর্টসটা কিন্তু ইন্ডিভিজুয়াল, একা নয়, এই শিল্প সবাই একত্রে, এবং এই যে একটা ইন্টারাকশন, ভাব বিনিময়, এতে আমরা যথেষ্ট উপকৃত হয়েছিলাম, এবং আমাদের চিন্তা ভাবনার জায়গাটা অনেক প্রসারিত হয়েছিল। কারণ সবার মতামত নিয়েই আমরা নিজেদেরকে এগিয়ে যাওয়ার আমরা চেষ্টা করেছি। আচ্ছা, সেই সময়ে আমি 1969-এর আগের কথা বলছি, কারণ 1969-এর সময় থেকেই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের একটা চিন্তা ভাবনা শুরু হয়েছিল। তার আগের থেকে কথা বলছি, যে আমি লক্ষ্য করেছিলাম যে এখানকার অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানে, বিশেষ করে আধা সরকারি প্রতিষ্ঠানে, শিল্পীদের বড় বড় ছবি মানে কেনার একটা ব্যবস্থা হয়েছিল, এবং সেটা আধা প্রতিষ্ঠানের অফিসে, দপ্তরে, সিঁড়ির কোনায় ঝুলিয়ে রাখা হতো। কিন্তু তাতে তো সব শিল্পী যে তাদের ছবি বিক্রি করতে পেরেছিল তা না। না, সব শিল্পী হয়ে উঠতে হবে তো, কারণ ছবি আঁকলেই যে শিল্পী হবে তা কিন্তু নয়। ছবি আঁকার মধ্য দিয়ে তার যে অভিজ্ঞতা, তার যে এই বিচারবোধ, সব মিলিয়ে তো একজনকে শিল্পী করে তোলে। সুতরাং সেই সময়ে ছবি আঁকার ক্ষেত্রে আমরা যারা ছিলাম অল পাকিস্তান বেসিসে আর কি, এটা মানে আশ্চর্যের ব্যাপার, যখনই কোনো ন্যাশনাল শো হয়েছে, জাতীয় প্রদর্শনী হয়েছে, দুই উইং মিলে, দুই পাকিস্তান মিলে, বাংলাদেশের শিল্পীরা সবসময় পুরস্কারগুলো তারা নিয়ে এসছে, ওদিককার শিল্পীগণদের পুরস্কার পায়। কিন্তু সেই সময়ে পশ্চিম পাকিস্তানের চুগতাই এবং আরো কয়েকজনের নাম আমি এই মুহূর্তে মনে আসতে পারছি, তারাও তো বেশ নামকরা শিল্পী, শিল্পী ছিলেন, কিন্তু তারা প্রবীণ ছিলেন। নতুনদের মধ্যে কেউ তখন বাংলাদেশের শিল্পীদের নবীনদের মধ্যে কেউ ছিল না। আমরা সবসময় প্রাইজগুলো আমরা নিয়ে। আপনি যে সময়ে
সিদ্ধান্ত নিলেন যে আপনি আর্ট কলেজে পড়বেন, আর্ট স্কুলে, হ্যাঁ তখন স্কুলে ছিল, স্কুল ছিল, আর্ট স্কুলে পড়বেন, তখন আপনার পরিবার থেকে আপত্তি হয়নি? কোনো আপত্তি ছিল না। আমার পরিবার থেকে বরঞ্চ উৎকণ্ঠা ছিল যে কেন? উৎকণ্ঠা ছিল এইটি যে আমি যখন ডিসিশন নিলাম যে আমি আর্ট স্কুলে ভর্তি হব, কারণ জেনারেল এডুকেশনে আমি অঙ্ককে খুব ভয় পেতাম, অঙ্ক পরীক্ষা দিতে চাইতাম না আর কি, এটা আমার দ্বারা হতো না। তো আমি তখন ভাবলাম যে আমি একটু ভালো ছবি টবি আঁকতে পারি, তো আমি ছবি আঁকার স্কুলে ভর্তি হব। কিন্তু তখন ছবি আঁকার স্কুল তো তখনও কিন্তু পার্টিশন হয়নি। তখন ছবি আঁকা শিখতে গেলে আমাকে কলকাতায় যেতে হবে। বাবা বললেন যে এতগুলি ভাই বোন তোমরা পড়ো, আমি তো তোমাকে কলকাতায় রেখে পড়াতে পারবো না। কিন্তু যখন আমি মেট্রিক পরীক্ষা দিলাম 1949 সনে, তখন 47 সনে কিন্তু ভারত ভাগ হয়ে গেছে। তারপরে আবেদিন সাহেব চলে এলেন কলকাতা থেকে ঢাকায়, এবং তিনি এসে প্রথমে চাকরি নিলেন ডিএফপিতে, করাচি পোস্টে। আপনি তখন কলকাতায় কোন বছরে ছিলেন তখনটা? না, আমি তখন কলকাতা যাইনি, জানি না। আমি কলকাতা যাইনি। কলকাতায় যাবার প্রিপারেশন বাবাকে বলছি আমি তখন আপনি ফিরে এলেন, বাবাকে বলছি আমি যাব, কিন্তু বাবা বলছেন যে না, তোমাকে কলকাতায় রেখে আমি পড়াতে পারবো না, আমার সেই সামর্থ্য নেই। তারপরে ভারত ভাগ হয়ে গেল, পাকিস্তান হলো, আবেদিন সাহেব চলে এলেন, এবং তিনি এসে ওনার প্রথম যেটা ছিল যে এই বাংলাদেশে একটি আর্ট স্কুল করতে হবে, তখনকার পূর্ব পাকিস্তানে, এবং তিনি সেটা করলেন 1948 সনে। সেই সময়ে যথেষ্ট কাঠখড়পুরি আর কি, কারণ তখন ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে একটা আর্ট স্কুল হবে, এটা কিন্তু পশ্চিম পাকিস্তানিরা মানতে চাইতো না আর কি। কিন্তু আবেদিন সাহেব এখানকার ছিলেন, তিনি ময়মনসিংহের লোক ছিলেন, তিনি তখন তখনকার প্রাইম মিনিস্টার নুরুল আমিন সাহেব, তারপরে এখানকার আহমদ হোসেন দানি, এদেরকে সঙ্গে নিয়ে একটা আর্ট স্কুল করে ফেললেন। তখন আমার আর্ট স্কুলে পড়ার সুযোগটা উন্মুক্ত হয়ে গেল। তখন ওখানে শিক্ষক ছিল কয়জন? শিক্ষক ছিল, এক নম্বর ছিল জয়নুল আবেদিন, তারপরে আনোয়ারুল হক, উনি কলকাতায় শিক্ষকতা করতেন। শফিউদ্দিন আহমেদ, উনিও কলকাতায় শিক্ষকতা করতেন। হাবিবুর রহমান বলে একজন ছিলেন, উডকাট করতেন, খুব ভালো উডকাট করতেন, তিনি কলকাতায় ছিলেন, তিনিও চলে এলেন। তারপরে আলী আহসান বলে একজন ছিলেন, তিনি ড্রাফটসম্যান ছিলেন, তিনিও চলে এলেন। কলকাতা থেকে একসঙ্গে অনেক মুসলমান শিল্পী যারা ছিলেন তারা অনেকেই চলে এলেন এখানে, তারাই প্রথম এখানে তারা এটা শুরু করলেন আর কি। কামরুল হাসান সাহেব কিন্তু তখন মাত্র পাশ করে বেরিয়েছেন, কামরুল হাসান তখন পাশ করে বেরিয়েছেন, তিনিও চলে এলেন। তার গায়ে কিন্তু তখনও ছাত্রের গন্ধ, আমরা দেখি সবসময় একটা স্কেচ খাতা নিয়ে আমাদের মতো ঘোরাঘুরি করছেন আগে, তিনিও এখানে। কিন্তু কামরুল হাসান তখন যখন চলে এলেন, তিনি তখন জল রঙের ছবি আঁকিয়েই বিখ্যাত ছিলেন। জল রঙের ছবি, কিন্তু তখন কোনো কার্টুন আঁকাতেন না। না, কার্টুন তো উনি তো কার্টুন আঁকানো শুরু করলেন অনেক পরে। না, কার্টুন উনি আগেই এঁকেছেন, উনি কলকাতা থাকতেই কার্টুন, কলকাতা থেকে কার্টুন, উনি ভীমরুল নামে কার্টুন করতেন। ও আচ্ছা, ভীমরুল নামে কার্টুন করতেন, এবং এটা ইত্তেহাদ পত্রিকায়। আচ্ছা, আপনার তো আমি বলবো যে আপনারা তাহলে আপনি কত নম্বর ব্যাচে আপনার ফাইন আর্টসে বলতে? আমরা দ্বিতীয় ব্যাচ, 3 নম্বর ব্যাচ। 48 সনে শুরু হলো আর্ট স্কুল, আমরা 49-এর ব্যাচ। 49। তারপরে আপনি যখন কাজ শুরু করে, কিন্তু আপনি ঠিক আছে, আমি মানলাম যে আপনার বাবা মা কেউ আপত্তি করেনি, কিন্তু আপনি বললেন আপনি লেখাপড়া করতে ইচ্ছা করছিল না বলে আপনি শিল্পী হলেন, এটা আমি মানতে রাজি না। আপনি শিল্পকলাতে আপনার আকর্ষণটা অত্যন্ত প্রবল ছিল, ফলে স্বাভাবিক লেখাপড়ার দিকে আপনি না গিয়ে এদিকে চলে এলেন। আমি যে বললাম অঙ্ককে ভয় পেতাম, অঙ্ককে অ্যাভয়েড করার জন্য আমি আর্ট স্কুলে, কিন্তু আর্ট স্কুলে ভর্তি হয়ে দেখি ছবির মধ্যে একটা অঙ্ক আছে, ওটাও অঙ্ক করে আঁকতে হয়। ক্রাফটসে তো অনেক অঙ্ক আছে। না, ছবির যেমন একটা ছবির গিভেন স্পেসে আমি কি করে কম্পোজিশনটা করব, কতটা স্পেস ছাড়বো, ওপেন স্পেস কতটা, যদি ফর্মটা কি আকার নিলে আরেকটা ফর্ম কিভাবে আসবে, এটা তো অঙ্কের ব্যাপার। কিন্তু ঠিক ফর্মুলারই না, ফর্মুলা না, এটাও এক ধরনের ফর্মুলা, কিন্তু সেটা আপনার নিজস্ব তৈরি আবেগের ফর্মুলা। যেহেতু আমার একটা উৎসাহ ছিল, আকর্ষণ ছিল ছবির প্রতি,
তাই ওই অঙ্কটাকে ঠিক আমি ওই পাটিগণিতের অঙ্কের মতো দেখি। আচ্ছা, আপনি তারপরে তখন ওই সময়ে ফাইন আর্টসে শুধুমাত্র যে পেইন্টিংই তা না, আরো অনেক কিছু শেখানো হতো। তার মধ্যে একটা ছিল কারুশিল্প। কারুশিল্প ছিল তখন, না প্রথম হয়েছিল এই ফাইন আর্ট, এটা আর কমার্শিয়াল আর্ট। একটা কমার্শিয়াল আর্ট ছিল। হ্যাঁ, কমার্শিয়াল আর্ট ছিল। আপনি কমার্শিয়াল আর্টসে গেলেন? না, আমি ফাইন আর্ট থেকে, আপনি ফাইন আর্টস? আমি ফাইন আর্ট থেকেই পাশ করেছি আর কি, কিন্তু আমি শিক্ষকতা করেছি কমার্শিয়াল আর্টে। এর কারণটা হচ্ছে আমি সেই জন্য আপনার সম্পর্কে অনেকে বলে আপনি কমার্স। সেটা তো অর্থনৈতিক কারণ। ওই যে আগে বলেছি যে আমরা একসঙ্গে অনেক ভাই বোন পড়তাম বলে বাবা খরচ দিতে পারতেন না, সুতরাং আমি আর্ট স্কুলে পড়লে আমার ছবি আঁকাতে, রং কেনা, কাগজ কেনা, ক্যানভাস কেনা, এইগুলোর পয়সা কে দেবে? তখন বাবা আলাপ করলেন, তারই আমার এক ভগ্নিপতি ছিলেন, আমার বড় ভগ্নিপতি, তিনি ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আচ্ছা, আপনি জানেন, আপনি যে চ্যানেলাইতে বসে আজকে আমরা কথা বলছি, এখানে যে এমডি ফরিদুর রেজা সাগর, তার বাবার একটা পত্রিকা ছিল সিনেমা। সেই সিনেমা পত্রিকা যখন ঢাকায় চলে এলো, সে অনেক আগের কথা, 1950 সালের থেকে, তখন সিনেমা পত্রিকা লেখাটা, সিনেমা, আপনি হাতে করে দিয়েছিলেন। আমি বোধহয় পরে করেছিলাম ওটা, কারণ ওটা প্রথমে ছিল বগুড়ারটাই। হ্যাঁ, বগুড়ারটা উনি নিজেই তৈরি করেছেন। হ্যাঁ হ্যাঁ, ফজলুল হক সাহেব নিজে তৈরি করা। না, সরি, ভুল বলেছি, ওটা ছিল গানা নামে একজন শিল্পী, আমিনুর রহমান গানা। আমিনুর রহমান গানার আঁকা ছবি। ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল। আচ্ছা, আর ঢাকা আর্ট স্কুলে আমরা একসঙ্গে একসঙ্গে। তারপরে যখন এখানে এলো, কয়েক মাস পরে আপনার আঁকানো ছবি, এবং আপনি কাভার ডিজাইন করতেন ওটার। হ্যাঁ, ওই যে আমি বললাম যে আমার রঙের খরচ যোগাবার জন্য আমি তখন কমার্শিয়াল আর্টের দিকে চলে গেলাম। ওই যে আমার বাবা তখন জিজ্ঞেস করেছিলেন যে আমি খরচ চালাবো কী করে। তখন আমাদের ওই ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আমার ভগ্নিপতি ছিল, তার কাছে এই আর্ট স্কুলের বিভিন্ন গ্র্যান্টসের জন্য আমার শিক্ষক আনোয়ার হক যেতেন। আচ্ছা, কিন্তু তাকে যখন বলা হলো যে কি করে পড়বে, তখন আনোয়ার হক বলছেন যে 1 বছর কোনো রকমে চালাতে পারলে দ্বিতীয় বছর থেকেও নিজের পড়ার খরচ নিজেই চালাবে। তখন সেই কাজ করতে গিয়ে এই সিনেমার পত্রিকার সঙ্গে আমার যোগাযোগ। আমি এই সিনেমায় যে কাজ করতাম, পত্রিকার পক্ষ থেকে ইংল্যান্ড প্রেস নামে একটা বই পাবলিকেশনের ব্যবস্থা হয়েছিল। তাতে জহির রায়হানের প্রথম গল্প গ্রন্থ বেরোয়, সূর্যগ্রহণ নামে, এবং সেটারও কাভার আপনি করে দিয়েছিলেন। এই যে কাভারগুলো করলেন, এখন যেমন কাভার করা, এখন যারা কাভার করে তারা এই সমস্ত ছোটখাটো কাজ করবে না, তারা অনেক টাকা নেয় এবং অনেক রকম। তখন তো সেরকম কিছু ছিল না যে এটাই একটা জীবিকা হতে পারে, এরকম ধারণা তো ছিল না। এরকম ধারণা ছিল না, কিন্তু অর্থনৈতিক কারণে আমাকে সেই কাজ করতে হয়েছে। কিন্তু খুব একটা টাকা পয়সা যে আসতো তাও না, নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারতাম। আমি সিনেমা থেকেও খরচ চালিয়ে যাওয়া এক কথা। না, আমি সিনেমায় যে কাজ করতাম তার বিনিময়ে আমি পয়সা পেতাম, এবং সেই সঙ্গে আবার বাইরের কিছু কাজ, যেমন সিনেমার কাজ করার সূত্রে অন্য কাজও আমার কাছে আসতো আর কি। যেমন সেই সময় এই শামসুদ্দিন আবুল কালাম, হ্যাঁ, কালাম ভাই আমরা বলতাম আর কি, তারও কিন্তু এই সিনেমার দিকে তারও একটা নেশা ছিল। এবং আমাদের মেজদা, এই ফজলুল হক সিনেমার কাগজে সাগরের বাবার কথা বলছি, তার সঙ্গে একটা সম্পর্ক ছিল। ওই সূত্রে আমি ওনার তখন কাশবনের কন্যা বইটি বেরোচ্ছে, এবং সেটার কভার ইলাস্ট্রেশন করছেন জয়নুল আবেদিন। আমার সঙ্গে ওনার আলাপ হলো। এই জহুরুল হকের সাঁতার বলে একটি বই বেরিয়েছিল, তার কভার আমি করেছিলাম, এবং অত্যন্ত সুন্দর কভার। এবং সেই কভার আবেদিন সাহেবকে যখন আমি বইটা দিলাম, তখন কালাম ভাই বসেছিলেন ওখানে, কালাম ভাইকে বইটা এগিয়ে দিলেন। কালাম ভাই বললেন যে বইটা কি কলকাতা থেকে বেরিয়েছে? আমার জন্য বললে কভারটা কার করা? তখন আমাকে দেখিয়ে দিলেন। আমাকে দেখে অবাক হয়ে যাবে, তুমি কভার করেছো? হ্যাঁ। উনি আমাকে তখন আরো কাজ দিয়ে, হ্যাঁ, বিরাট একটা পরিসরে নিয়ে গেলেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়ে আবার আমার কাজের এটা বেরোলো। আচ্ছা, আপনি একটা গোপন কথা আজকে আমাদের দর্শকদের সবাইকে, বাংলাদেশের সবাই এখন আমেরিকাতে দেখা হয়, কানাডাতে দেখে, ইংল্যান্ডে দেখে, অস্ট্রেলিয়াতে দেখে, মধ্যপ্রাচ্যে দেখে, একটা গোপন কথা সবাইকে বলে দেন। গোপন কথাটা হলো, আপনি যে এই লেটারিং করার
যে একমাত্র আরো অনেক শিল্পী আছে, কিন্তু লেটারিং এর দিকে কেউ অতটা ঝুঁকে নাই। আপনি যেভাবে এই লেটারিংটা করা শুরু করলেন, এই লেটারিং এর যে একটা, এটাই যে একটা আর্ট, এটাই যে একটা শিল্প, এটা আপনার মাথায় কি করে এলো, আবার আপনার আঙ্গুল দিয়ে কিভাবে এই লেটারিংটা বেরোলো, এটাই বলেন। তারপরে আমরা স্বাধীনতা যুদ্ধের দুটো কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করবো। প্রথমে লেটারিংটা বলেন। মানে গ্রাফিক ডিজাইনের একটা বিরাট ভূমিকা হচ্ছে টাইপোগ্রাফি এবং ক্যালিওগ্রাফি। তো ক্যালিওগ্রাফির আমাদের বাংলাদেশে বাংলা ক্যালিওগ্রাফির একটা ঐতিহ্য আছে, যেমন পুঁথি লেখা আছে। হ্যাঁ, তো আমার চেষ্টা ছিল যে পুঁথি যেরকমভাবে লেখে সেরকম লিখে বইয়ের কভারে তো করা যায়। এবং সেই সময় এই আমরা বইয়ের কভার দেখতাম যেগুলো, যেমন সত্যজিৎ রায়ের বইয়ের কভার দেখতাম, তার এই ক্যালিওগ্রাফি, হাতের ক্যালিওগ্রাফি অত্যন্ত সুন্দর। এবং তিনি এটা আবার পেয়েছিলেন তার শিক্ষক বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে। বিশ্বভারতী পত্রিকার যে লেটারিং, অসাধারণ লেটারিং। আমার তখন এই লেটারিংটাও একটা ছবির মতো। রবীন্দ্রনাথ এটা জাপানের যে ক্যালিওগ্রাফি, জাপানের যে ক্যালিওগ্রাফি, সেইটার সঙ্গে একটা সাযুজ্য রেখে একটা ছবির মতো আমিও চেষ্টা করেছি যে ক্যালিগ্রাফির, হ্যাঁ, ক্যালিগ্রাফি যেমন আমাকে অনেকেই বলে মানে মাহাত্ম্য মেনে নিতে, এখনো। কিন্তু আপনি যখন কাইয়ুম চৌধুরীর ক লেখেন, বা আপনি একটা বইয়ের একটা যখন কাভার করেন, কাভারে কিচ্ছু নাই, শুধুমাত্র আপনার হাতের লেখায় নামটা, এই অক্ষরগুলো একটা স্পেশালি তৈরি অক্ষর, এবং এটা ক্যালিগ্রাফির মধ্যেও পড়ে না, এটা একটা শিল্পের মধ্যে পড়ে, অন্য শিল্প। এইটা আপনি কি কনসাসলি তৈরি করতেন? আপনি কি অক্ষরগুলো চিন্তা করে করতেন যে এখানে রটা এইভাবে হবে বা এইভাবে হবে না? হ্যাঁ, আমি বাংলা অক্ষরগুলোকে আমি দেখার চেষ্টা করছি একটা ছবির মতো। এটার একটা পিক্টোরিয়াল সাইড আছে, এবং বাংলা পিক্টোরিয়াল এবং অর্থব্যঞ্জক। অর্থব্যঞ্জক, রাইট রাইট। এবং এইটার এই যে চেষ্টাটা, আমি তো 1952 সন থেকে বইয়ের কভার করছি, আজকে 2008, এখনো পর্যন্ত আমার কাছে যারা আসেন শুধু বলেন যে আপনি কভারটা করে দেন, কিন্তু দয়া করে কম্পিউটারের টাইপ ব্যবহার করবেন না, আপনার হাতে লেখা এই ক্যালিওগ্রাফিটা চাই। এটা আমার যে দুটো বই আপনি করে দিয়েছিলেন, আপনাকে আমার এই রিকোয়েস্টটাই ছিল যে কাইয়ুম ভাই কভার করেন, কিন্তু টাইপোগ্রাফিটাই আপনার হাতের লেখা চাই। আচ্ছা কাইয়ুম ভাই, তার মানে এখন এই অক্ষরগুলো কি একটা কম্পিউটারাইজ ফর্মে দেওয়া যায়? দেওয়া হয়েছে বলে একটা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছিলাম বাংলা একাডেমি থেকে, যখন মুনির অপটিমা টাইপরাইটার, মুনির টাইপরাইটার ছিল, ওইখানে আমার এই অক্ষরগুলো নিয়ে একটা সেট আমরা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বাংলা একাডেমি থেকে সেটা হয়নি। এখন দরকার যেটা কম্পিউটারে পিকচার হিসাবে একটা দরকার, যেটা আগামী প্রজন্ম একটা একটা উপলব্ধি করতে পারবে যে আমাদের অক্ষরগুলো, আমাদের বাংলা অক্ষর এমনি আমাদের কাছে অপূর্ব একটা সুন্দর জিনিস। আমাদের অপূর্ব স্বরেও সরাই দেখতে আমি মুগ্ধ হয়ে যাই। পিক্টোরিয়াল কোয়ালিটি আছে তার মধ্যে, বাঙালির কাছে তার বাংলা হরফ একটা মহামূল্যবান জিনিস। আমার মনে হয় এটা একটা এক্সপ্রেশন দিয়েছিল কিন্তু সত্যজিৎ রায় একবার, উনি যখন প্রথম ঢাকায় এলেন, ঢাকায় এসে ঢাকায় দেখে গেলেন, কলকাতা গিয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনি ঢাকায় কী দেখলেন? বলে আমি ঢাকায় দেখলাম সমস্ত দোকানগুলোর সাইনবোর্ড সব বাংলায়, গাড়ির নেম প্লেট সব বাংলায়। আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে ভালো। কাইয়ুম ভাই, আপনার একটা ছবির কথা আমি না বলে দর্শকদের কাছে পারছি না, আমরা আলোচনার আজকে শেষ পর্যায়ে আসছি। এখানে একটা ছবি, এটা আমি মূল ছবিটা আমার কাছে নাই, আমি এইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটা ছিল বাংলাদেশ 2001। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিভৎস চিত্র, সাপ, খোক, বাঘ, ভাল্লুক, মানুষ, অত্যাচারী মানুষ, এবং সেটা তৈলচিত্র ছিল। এটা একটা তৈলচিত্র ছিল। আচ্ছা, এই তৈলচিত্রের এই কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষ তো নির্যাতিত অবস্থায় আছে, যে যেটা আপনাকে এই ছবি আঁকাতে বাধ্য করেছে? সেই সময় 2001-এ
সেই সময়ে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির ছবিটাই শুধু আমি এখানে তুলে ধরেছি। এটা আমার কাছে খুব মর্মান্তিক মনে হয়েছে। এটা একটা ইমপ্রেশনিস্ট ছবি। রাইট, রাইট। এটা আমার কাছে খুব মর্মান্তিক মনে হয়েছে যে আমরা এখনো নির্যাতিত এবং নিপীড়িত, এবং এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। এবং আমি এই যে মুক্তিযুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধ ৭১ হলো, আমি মুক্তিযুদ্ধের ছবি কিন্তু ১৯৭২ সন থেকে আঁকি। প্রথমে কিন্তু আমি ছবি আঁকতাম জেনোসাইডের উপরে, যে কিভাবে অত্যাচারিত হয়েছে। হঠাৎ আমার মনে হলো, আরে আমরা তো যুদ্ধে জিতেছি, যুদ্ধ জয় করেছি আমরা, সুতরাং হোয়াই জেনোসাইড? ভিক্টরি, একটা উল্লাস তো আমাদের ছবিতে আসা উচিত, যে মুক্তিযোদ্ধারা একটা দেশকে স্বাধীন করেছে, সেই উল্লাসটা থাকা উচিত ছবিতে। এবং আমার যে ছবিটা আপনি প্রথম দেখিয়েছেন, সেই ছবিটাই কিন্তু ওই ছবিটার মধ্যে ডিটেইলস আছে। আরেকটা ছবির কথা, আপনার গত বছরের আগে আপনার একটা আর্ট এক্সিবিশন হয়, সেখানে একটা ছবি আমার কাছে চোখে পড়েছিল, কালীয় কলমে আঁকা, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তার হলো নির্যাতন। এটা যে আমরা যে একটা অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্যে জনগণ যে রাস্তায় নেমে এসেছিল, তার উপরে যে নির্যাতন, পুলিশের নির্যাতন, সেই ছবিটা। তার মানে আপনার জীবনে, আপনার ছবির মধ্যে নান্দনিকতা এক জিনিস, আর রাজনৈতিক চেতনাবোধ, সামাজিক দায়বদ্ধতা, এই সমস্ত আপনার ছবির মধ্যে প্রতিফলিত হয়ে যাচ্ছে অনবরত, এবং একটা শৈল্পিক সৃষ্টি সেটাও কাজ করে যাচ্ছে। সবকিছু মিলিয়েই আপনি কাইয়ুম চৌধুরী। নির্যাতন তো, এটা তো এখনো পর্যন্ত এটা তো আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আর কি। এই নির্যাতন থেকে তো আমাদের মুক্তি পেতে হবে। আমি বাংলাদেশের রূপ যেরকম দেখি, আবার বাংলাদেশের নির্যাতনটাও আমার খুব বেদনা দেয়। আমরা এই দেশটাকে কীভাবে বানাতে পারতাম, কি তৈরি করতে পারতাম, যে স্বপ্ন আমাদের ছিল, সেটা যখন মাঝে মাঝে হয়তো ভেঙে চুরে যায়, কিন্তু আমরা তো আশা হারাইনি। হবে আমরা এই ক্রাইসিসটাকে আমরা একটা পেরিয়ে আসতে পারব। একটা সমাজ ব্যবস্থা, জনগণ যেখানে হাসবে খাবে এবং তাদের এত দুঃখ দুর্দশা দুর্ন্মোচন হবে, সেই জন্যই তো বাংলাদেশ, সেই জন্যই বাংলাদেশ, এবং সেই জন্যই আমরা এবং সেই যুদ্ধটাই আমাদের এখন করে যেতে হবে। আজকে এই মার্চ মাসে আমরা যে আলোচনাটা করলাম, সেটা শিল্পীর আলোচনা হলো, কিন্তু সব মিলিয়ে আমাদের জীবন থেকে বাংলাদেশ আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কখনোই এখান থেকে চলে যেতে বলতে পারবো না। এটা নিয়েই আমাদের জীবন। কাইয়ুম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ, এবং খুব ভালো লাগলো যে আপনার সঙ্গে অনেক কথা বলতে পারলাম। আপনাকেও ধন্যবাদ।